আমার নাম তানিশা, আর এই গল্পটা আমার জীবনের একটা গোপন অধ্যায়। হয়তো আমার মতো অনেকেই এমন পরিস্থিতির ভেতর দিয়ে যান, কিন্তু বলার সাহস পান না। কিন্তু আজ আমার মনে হল আমার এই ব্যক্তিগত কাহিনীটা আপনাদের সাথে ভাগ করে নেওয়া উচিত। আমার জীবনের এই অদ্ভুত নিষিদ্ধ টানাপোড়েনের গল্পটা শুরু করার আগে শুধু একটাই অনুরোধ। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, যদি আপনারা গল্পের পরের অংশ শুনতে চান, তবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও এমন সত্যি গল্প বলার সাহস যোগাবে। চলুন শুরু করা যাক। আমার আর রিশাদের গল্প। সেদিন আমাদের বাড়িতে রিশাদের আগমনটা ছিল পুরো অপ্রত্যাশিত। রিশাদ আমার আপন ভাই নয়, সে আমার ছোট খালামুনির ছেলে। কিন্তু খালামুনি আর খালু হঠাৎ একটা দুর্ঘটনায় চলে যাওয়ার পর মাত্র ১৩ বছরের রিশাদকে আমাদের কাছে আসতে হল। মা বাবা কোনোদিন রিশাদকে পর মনে করেননি। ছোটবেলা থেকেই সে আমাদের বাড়িতে আসত, খেলত, কিন্তু এবার সে পাকাপাকিভাবে থাকতে এলো। আমার বয়স তখন ১৮, সবে কলেজে উঠেছি, ভবিষ্যতের স্বপ্ন দেখছি। আমাদের ছোট্ট পরিবারে আমি ছিলাম একমাত্র মেয়ে, বাবার যত্নের আর মায়ের আদরের রাজকন্যা। রিশাদ আসার পর সব যেন একটু পাল্টে গেল। রিশাদকে ছোট ভাইয়ের মতোই মানুষ করতে শুরু করলাম। সে আমাকে আপু বলে ডাকত। আমার সাথেই তার ঘরের ব্যবস্থা হল, যদিও মাঝখানে একটা আলমারি দিয়ে আমরা একটা অদৃশ্য দেয়াল তুলেছিলাম। ছোটবেলা থেকেই আমরা একসাথে ছিলাম, তাই এই নতুন পরিবেশে অস্বস্তি হওয়ার কথা ছিল না। কিন্তু এখন আমরা দুজনেই বড় হচ্ছি, শরীর মনে পরিবর্তন আসছে। প্রথম কয়েক বছর সব স্বাভাবিক ছিল। রিশাদ চুপচাপ, ভালো ছেলে। সে পড়াশোনা নিয়ে থাকত, আর আমি আমার জীবন নিয়ে ব্যস্ত ছিলাম। দেখতে দেখতে ৫টা বছর কেটে গেল। রিশাদ এখন ২৭, আমিও ৩২-এর কোঠায় পা দিয়েছি। আমার বিয়েও ঠিক হল, অঙ্কুর নামের খুব ভালো এক ছেলের সাথে। আমার বিয়ের কথাবার্তা চলার সময় থেকেই আমার মধ্যে কেমন যেন একটা শূন্যতা তৈরি হতে থাকল। অঙ্কুর খুব ভালো মানুষ, কিন্তু সে তার কাজ আর ভবিষ্যৎ নিয়ে এত ব্যস্ত যে আমাকে সেভাবে সময় দিতে পারত না। কথা হতো কম, দেখা হতো আরও কম। আমার মনে হতো আমার ভেতরে যে ভালোবাসার একটা বড় জায়গা, সেটা যেন পূরণ হচ্ছে না। আমি খুব একা অনুভব করতাম। অন্যদিকে রিশাদ এই বছরে যেন আরও বেশি পরিণত, আরও বেশি গম্ভীর হয়ে উঠেছে। সে এখন কলেজ শেষ করে একটা ছোটখাটো চাকরি করে। আমাকে ছোটবেলা থেকেই দেখেছে, তাই আমার সব মন খারাপের কারণ সে যেন মুহূর্তেই বুঝে নিত। যখন অঙ্কুরের গাছ থেকে কোনো ফোন আসত না, বা যখন আমি চুপচাপ বসে থাকতাম, তখন রিশাদই এসে পাশে বসত। আপু, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? খুব নরম গলায় সে জিজ্ঞেস করত। আমি শুধু হেসে উড়িয়ে দিতাম, কিন্তু ও যেন হাসির আড়ালে আমার কান্নাটা দেখতে পেত। একদিন রাতের বেলা আমার মনটা খুব খারাপ ছিল। অঙ্কুর হঠাৎ করে ২ দিনের জন্য অন্য শহরে চলে গেছে, আমাকে ফোন করে জানাতেও ভুলে গেছে। আমার চোখে জল এসে গিয়েছিল। রিশাদ ঘরে এসে দেখে আমি বিছানায় বসে কাঁদছি। সে প্রথমে ইতস্তত করল, তারপর আমার খুব কাছে এসে বসল। কাঁদছ কেন আপু, অঙ্কুর ভাইয়া ফোন করেনি? আমি মুখ ঘুরিয়ে বললাম, তুই যা রিশাদ, আমাকে একা থাকতে দে। রিশাদ উঠল না। সে আমার পিঠে খুব আলতো করে তার একটা হাত রাখল। পিঠের ওপর দিয়ে তার হাতের উষ্ণতাটা আমার কাঁধে এসে পৌঁছাল। এই স্পর্শটা কেমন যেন নতুন লাগল। আপু, তুমি এভাবে ভেবো না, সব ঠিক হয়ে যাবে, সে বলল। হঠাৎ করে আমার জমে থাকা অভিমান আর কষ্ট যেন বাঁধ ভাঙল। আমি মুখ ঘুরিয়ে রিশাদের বুকে মাথা রেখে কেঁদে উঠলাম। রিশাদ প্রথমে চমকে গেল, কিন্তু পরক্ষণেই সে তার দুটো হাত আমার পিঠের চারপাশে জড়িয়ে ধরল, যেন একটা ছোট শিশুকে সান্ত্বনা দিচ্ছে। আমি জানি না কেন, কিন্তু রিশাদের বুকের সেই উষ্ণতা, তার শার্টের ঘ্রাণ আর ওর শরীরের দৃঢ়তা, সবকিছু মিলিয়ে আমার ভেতরে এক অদ্ভুত শান্তি আর একই সাথে এক নিষিদ্ধ উত্তেজনা সৃষ্টি করল। আমি চোখ বন্ধ করে ওর বুকে নিজেকে আরও চেপে ধরলাম। রিশাদের হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, খুব দ্রুত, হয়তো আমার মতোই। কিছুক্ষণ পর যখন আমি উঠলাম, তখন দেখলাম রিশাদের চোখ দুটো কেমন যেন লালচে হয়ে আছে, আর তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। দুজনেই আমরা চুপ করেছিলাম। এই স্পর্শটা কি শুধু সান্ত্বনা ছিল, নাকি অন্য কিছু, কেউই তখন বুঝতে পারিনি।
কিন্তু সেই মুহূর্তটা যেন আমাদের মাঝে একটা নতুন বন্ধন তৈরি করে গেল, এক গভীর আবেগের টান। রিশাদ শুধু ফিসফিস করে বলল, তুমি ঘুমিয়ে পড়ো আপু, আমি আছি। সে উঠে গেল, কিন্তু তার দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ ছিল। আমার মনে হল সে যেন আমার শরীর থেকে চোখ সরাতে পারছে না, যেমন আমিও ওর দিকে তাকিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমাদের দুজনের মধ্যেকার সম্পর্কটা কেমন যেন পাল্টে গেল। আগে যা ছিল ভাই বোনের সরল সম্পর্ক, এখন সেখানে একটা চাপা উত্তেজনা আর নীরবতা এসে ভিড় করল। আমরা দুজনেই সেই রাতের কথা এড়িয়ে চলতাম, কিন্তু আমাদের চোখ আর শরীর যেন একের অপরের সাথে কথা বলত। রাতে যখন ঘরে একা হতাম, তখন আমার চোখ বারবার আলমারির দিকে চলে যেত। আমি জানতাম দেয়ালের অন্য পাশে রিশাদ শুয়ে আছে। আমার মনে হতো সেও কি আমার কথা ভাবছে। একদিন ভোরে আমি রান্নাঘরে চা বানাতে গিয়েছি, তখনও আলো পুরোপুরি ফোটেনি। হঠাৎ পেছন থেকে রিশাদ এলো। সে সম্ভবত মুখ ধুয়ে এলো। পরনে শুধু একটা গেঞ্জি আর ট্রাউজার। ঘুমের কারণে তার চুলগুলো এলোমেলো। সে এসে আমার পাশে দাঁড়ালো। আপু, চা? হ্যাঁ, তোর জন্যেও বানাচ্ছি। আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সে হঠাৎ করে হাত বাড়িয়ে চায়ের কাপটা নিতে গিয়ে আমার হাতের সাথে লেগে গেল। সামান্য স্পর্শ, কিন্তু আমার শরীর যেন কেঁপে উঠল। আমার ভেতরে একটা বিদ্যুৎ চমকে গেল। আমি মুখ তুলে ওর দিকে তাকালাম। এই প্রথম আমি রিশাদের দিকে অন্য চোখে তাকালাম। তার সুঠাম কাঁধ, গেঞ্জির নিচ দিয়ে তার বুকের সামান্য অংশ দেখা যাচ্ছিল, আর তার চোখ, সেই চোখে ছিল এক গভীর মাদকতাময় দৃষ্টি। সে আমার মুখের দিকে, বিশেষ করে আমার ঠোঁটের দিকে তাকিয়েছিল। তার সেই চাহনি ছিল নিষিদ্ধ, কিন্তু একই সাথে চরম আকাঙ্ক্ষার। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম, কিন্তু আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করছিল। আমার মনে হলো ও যদি এখন আমার হাতটা ধরে, তবে আমি হয়তো ওকে ফেরাতে পারব না। চা ঠান্ডা হয়ে যাবে, রিশাদ খুব নিচু গলায় বলল, এবং তার গলার স্বর শুনে মনে হলো যেন সে কোনো গভীর শ্বাসকষ্টে ভুগছে। আমি কোনো মতে কাপটা ওর হাতে তুলে দিলাম। রিশাদ ধীরে ধীরে কাপটা নিল, কিন্তু তার হাতটা এখনও আমার হাতের উপর কিছুক্ষণ চেপে থাকল। এই অপ্রত্যাশিত সামান্য দীর্ঘায়িত স্পর্শটা আমার স্নায়ুতে এমন এক প্রভাব ফেলল যে আমার মাথা ঘুরতে শুরু করল। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। এই নিষিদ্ধ সম্পর্কটা আমাদের দুজনের জন্যই খুব বিপজ্জনক ছিল, কিন্তু এই উত্তেজনা আমাকে পাগল করে তুলছিল। আমি যখন রান্নাঘর থেকে চলে আসছি, তখন রিশাদ পিছন থেকে ফিস করে বলল, আপু, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমি পিছন ফিরে তাকালাম না, কারণ আমি জানতাম আমার মুখ লাল হয়ে উঠেছে। দিন যত যাচ্ছিল, ততই আমার আর অঙ্কুরের দূরত্ব বাড়ছিল। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরও আমাদের সম্পর্কটা কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছিল। এই সময় রিশাদের মনোযোগ, তার নীরব যত্ন আমার কাছে যেন এক নেশা হয়ে উঠল। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। বাবা মা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, ফিরতে 2 দিন লাগবে। বাড়িতে শুধু আমি আর রিশাদ। আমি ঘরে একা বসে একটা পুরনো ছবি দেখছিলাম। হঠাৎ লোডশেডিং হল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি ভয় পেয়ে ঘরের কোণে চেয়ারে শক্ত হয়ে বসলাম। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। আপু, আমি রিশাদ, ভয় পাচ্ছ? আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ রিশাদ, খুব ভয় করছে। সে দরজা খুলে ভেতরে এলো। টর্চের আলোয় আমি দেখতে পেলাম তার চোখে সেই আগের গভীরতা। সে নিঃশব্দে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। এসো, আমি তোমার কাছে বসছি। আমি চেয়ার থেকে উঠে বিছানার এক কোণে বসলাম। রিশাদও আমার পাশে বসল। টর্চের আলোটা সে মেঝেতে নামিয়ে রাখল, যাতে আলোটা খুব সরাসরি না লাগে। ভয় নেই আপু, আমি তো আছি, সে বলল। তার উপস্থিতি আমার জন্য ছিল যথেষ্ট। আমি ওর দিকে একটু ঝুঁকে বসলাম। অন্ধকার, বৃষ্টি আর রিশাদের নৈকট্য সবকিছু মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি হল। হঠাৎ রিশাদ একটা গভীর শ্বাস নিল। সে আমার দিকে ঘুরে বসল এবং খুব ধীরে তার হাতটা আমার হাতের ওপর রাখল। এই স্পর্শটা আর ভাষা ভাষা ছিল না। এই স্পর্শে ছিল অধিকার আর তীব্র আকাঙ্ক্ষা। আপু, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, রিশাদ ফিসফিস করে বলল। তার গলার স্বর কাঁপছিল। ভাইয়ের মতো না, অন্যভাবে। এই কথাটা শোনার জন্য আমি হয়তো অবচেতনভাবে অপেক্ষা করছিলাম। আমার সমস্ত শরীর অবশ হয়ে এলো। আমি কোনো কথা বলতে পারলাম না।
রিশাদ আমার হাতটা তার নিজের হাতের মধ্যে শক্ত করে চেপে ধরল। তারপর সে আমার খুব কাছে এলো। আমার মনে হলো তার শরীরের উষ্ণতা আমাকে গ্রাস করছে। সে ধীরে ধীরে আমার গালের ওপর হাত রাখল। এই স্পর্শে আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। এই মুহূর্তে আমার মনে হলো আমার কোনো সামাজিক মর্যাদা, কোনো বিবেকের কথা মনে নেই। আমার শুধু মনে হলো এই মানুষটাই আমার সেই শূন্যতা পূরণ করতে পারে। রিশাদ আরও কাছে এলো। সে আমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব ধীরে বলল, প্লিজ আপু, না বলো না। আমার ভেতরে একটা তীব্র অভিমান আর একটা গভীর অপরাধবোধের ঝড় বইতে শুরু করল। কিন্তু আবেগের কাছে যুক্তি হেরে গেল। আমি তাকে না বলতে পারলাম না। রিশাদ তখন আমার গলা থেকে ধীরে ধীরে হাত নামিয়ে আমার কোমরটা আলতো করে চেপে ধরল। তার হাতের চাপ ছিল সামান্য, কিন্তু সেই চাপেই আমার শরীরটা যেন তার দিকে আরও ঝুঁকে গেল। আমি চোখ বন্ধ করে শুধু তার ঘ্রাণ অনুভব করতে লাগলাম। আমি কোনো কথা না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জনসম্মুখে আমাদের এই জড়িয়ে ধরাটা ছিল সমাজের প্রতি আমাদের নীরব বিদ্রোহ। আমি ওর বুকে মাথা রেখে বললাম, আমার ভবিষ্যৎ তুই, তুই ছাড়া আর কেউ না। এইভাবে আমাদের জীবনের পথ পাল্টাল। আমি অঙ্কুরের সাথে বিয়ে ভেঙে দিলাম। বাবা মা কষ্ট পেলেন, সমাজে কথা উঠল, কিন্তু আমি আর রিশাদ এক গোপন সম্পর্কের বাঁধনই নিজেদের জড়িয়ে নিলাম। আমরা একসঙ্গে আছি, সমাজ এটাকে যে নামেই দেখুক না কেন। আমরা একে অপরের কাছে আশ্রয় আর ভালোবাসা খুঁজে পেয়েছি। আমাদের এই সম্পর্ক হয়তো চিরকালই লোকচক্ষুর আড়ালে থাকবে, কিন্তু আমাদের হৃদয়ে এটা সবচেয়ে পবিত্র।